বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ইলেকট্রনিক্স ক্লাসে তোমাদের স্বাগতম। এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে 66811। এই সাবজেক্টের অলরেডি দুটো ক্লাস তোমরা করছো, মামুনিয়া স্যার ক্লাস নিছে। আমরা তারপরের থেকে দেখার চেষ্টা করব। আমি মোহাম্মদ আমির হোসেন, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি। আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা জানো কারেন্ট, ভোল্টেজ, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্টার, এগুলো সব ডেফিনেশন তোমরা জানো। আমরা জানি যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহের হারকে আমরা কারেন্ট বলি। পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে আমরা কারেন্ট বলি। আর এই ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন এক ধরনের বাধার সম্মুখীন হয়। এই বাধাটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স। বাধাটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স। আর বাধা অতিক্রম মানে কারেন্ট প্রবাহের হারকে বলবো আমরা ইলেকট্রন প্রবাহের হারকে বলবো আমরা কারেন্ট। আর এই কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধাটা পাবে এটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স। আর এই বাধাকে অতিক্রম করে কারেন্টের ফ্লোটাকে অব্যাহত রাখার জন্য যে চাপ প্রয়োগ করবো সেটাকে বলবো আমরা ভোল্টেজ। এটাকে বলবো আমরা ভোল্টেজ। কারেন্ট এবং ভোল্টেজ উভয় দুই প্রকার, এসি আর হচ্ছে ডিসি। এসিতে বুঝাইতেছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসিতে ডাইরেক্ট কারেন্ট। এসি এবং ডিসির মধ্যে পার্থক্য হচ্ছে এসিতে ফ্রিকোয়েন্সি আছে, ডিসিতে ফ্রিকোয়েন্সি নাই। আমরা দেখলাম কারেন্টের কথা শুনলাম আমরা। এখন কারেন্টকে পরিমাপ করার জন্য যে মিটার ব্যবহার করবো সেটাকে বলবো আমরা অ্যামিটার। এটাকে সার্কিটের সাথে সবসময় সিরিজে সংযোগ করা হয়। কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক কম। আমরা এরপরে দেখব ভোল্টেজকে পরিমাপ করার জন্য যে মিটার ব্যবহার করবো সেটাকে আমরা ভোল্টমিটার বলবো। ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক হাই থাকে এবং এটাকে সার্কিটের সাথে প্যারালালে সংযুক্ত করা হয়। সার্কিটের সাথে প্যারালালে আমরা এটাকে সংযুক্ত করব। আর কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সবকিছু পরিমাপ করার জন্য আমরা যে মিটারটা ইউজ করবো এটাকে অ্যাভোমিটার বলবো আমরা। এভিও, অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার সবগুলোর কম্বিনেশনে অ্যাভোমিটার আমরা ব্যবহার করব। দেখো এখানে অ্যামিটার এবং ভোল্টমিটারের চিত্র দেয়া আছে। এখানে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটারের সংযোগ চিত্র দেখাইছি। আমি বলছিলাম যে অ্যামিটারকে আমরা সার্কিটের সাথে সবসময় সিরিজে সংযোগ করব। তোমরা নিশ্চয়ই জানো, সিরিজ প্যারালাল সার্কিট করছো, নিশ্চয়ই জানো তোমরা। আমরা জানি সিরিজ সার্কিটে ভোল্টেজগুলো ভাগ হয়ে যায় আর প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। তো আমরা এটাও বলছি যে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম থাকে। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানেই তোমরা জানো যে প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করা, কারেন্ট প্রবাহের বাধা সৃষ্টি করবে, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের মান যদি অনেক বেশি থাকে, যদি আমরা বললাম যে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক কম থাকে, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি থাকতো এবং এটাকে যদি আমরা সিরিজে সংযোগ করতাম তাহলে আমরা যে সাপ্লাই ভোল্টেজ দিতাম এই সাপ্লাই ভোল্টেজের অনেকটা অংশ এখানে ব্যয় হইতো বা খরচ হইতো। তখন আমরা মেইন যে ডিভাইস বা কম্পোনেন্টের মধ্যে আমরা প্রপার ভোল্টেজটা পাইতাম না। যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক কম, এই জন্য অ্যামিটারকে আমরা কি করি, সার্কিটের সাথে সিরিজে সংযোগ করি। তোমরা দেখো এখানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে, এখান থেকে সাপ্লাই দিয়ে দিব। অ্যামিটারকে আমরা সংযোগ করছি আর এটা হচ্ছে লোডের সাথে আমরা কি করছি, সিরিজে সংযোগ করছি। যে অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে খুব বেশি ভোল্টেজ ড্রপ হবে না, এখানে আমরা ভোল্টেজের পরিমাণটা ঠিকঠাক পাবো। আর অ্যামিটারের মাধ্যমে কি করবো, আমরা কারেন্টটাকে পরিমাপ করতে পারবো। আর এখানে দেখো এটা দেখানো হয়েছে, ভোল্টমিটারের সংযোগ চিত্র দেখানো হয়েছে। আমরা দেখি এখানে দেখো লোডে দেখানো হয়েছে, ভোল্টমিটারটাকে প্যারালালে সংযোগ করা হয়েছে। কারণ আমরা বলছিলাম ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক হাই থাকে, মানে রেজিস্ট্যান্স অনেক হাই থাকে। যদি আমরা এটাকে সিরিজে সংযোগ করতাম তাহলে কি হতো, ভোল্টমিটারের একটা বড় ভোল্টেজের পরিমাণটা এখানে ড্রপ হয়ে যেত। ড্রপ হলে আমরা তখন হচ্ছে লোডের মধ্যে প্রপার ভোল্টেজটা পাইতাম না। এই জন্য আমরা ভোল্টমিটারকে সবসময় সার্কিটের সাথে প্যারালালে সংযুক্ত করব। তো এগুলো আমরা ভোল্টমিটার, অ্যামিটার এগুলো আসলে দুই প্রকার আছে। অ্যানালগ মিটারও আছে, ডিজিটাল মিটারও আছে। অ্যানালগ মিটার আর ডিজিটাল মিটার পড়ার আগে আমরা অ্যানালগ সিগন্যাল কি আর ডিজিটাল সিগন্যাল কি এটা একটু জানার চেষ্টা করি। তো অ্যানালগ সিগন্যাল হচ্ছে এমন এক ধরনের সিগন্যাল যা সময়ের সাথে প্রতিনিয়ত চেঞ্জ হবে, অ্যানালগ সিগন্যালটা, এবং প্রতিটা পয়েন্টের জন্য আমরা মান পাবো। দেখো এখানে অ্যানালগ সিগন্যালের কথা বলা হয়েছে। অ্যানালগ সিগন্যাল, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল এবং দেখো এটা কিছু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এই সিগন্যালে অসংখ্য মান থাকবে। অ্যানালগ সিগন্যালে অসংখ্য মান থাকবে। আর ডিজিটাল সিগন্যাল কি হবে, সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তন হবে এবং এটার মাত্র দুইটা ভ্যালু থাকবে, 0 অথবা 1, অর্থাৎ মাঝামাঝি কোনো অবস্থা নাই। অ্যানালগ সিগন্যালে যেমন প্রতি পয়েন্টে আমরা মান পাবো, ডিজিটাল সিগন্যালে
আমরা এরকম মান পাবো না, দুইটা মান পাবো, 0 পাবো অথবা 1 পাবো। অনেক সময় আমরা এটাকে লো আর হাইও বলি। তাহলে আর যদি অ্যানালগ এবং ডিজিটাল মিটারের মধ্যে পার্থক্য দেখো, অ্যানালগ মিটারে আমরা যেটা করি সেটা পয়েন্টারের মাধ্যমে আমরা হচ্ছে পার্ট নেই, মানে একটা স্লাইডিং কন্টাক্ট থাকে, স্কেল থাকে, ওইখান থেকে আমরা পার্ট নেই। আর ডিজিটাল মিটারে সরাসরি পার্ট নিব আমরা, ডিজিটাল মিটারে আমরা সরাসরি পার্ট নিব। অ্যানালগ মিটারে যেহেতু আমরা স্লাইডিং কন্টাক্টের মধ্যে পয়েন্টারের মাধ্যমে পার্ট নিব, এখানে ভুল ত্রুটির সম্ভাবনাটা থাকে, পসিবিলিটি বেশি থাকে। আর কম্পারেটিভলি ডিজিটাল মিটারে যেহেতু আমরা সরাসরি পার্ট নিতেছি, এখানে ভুল ত্রুটির পসিবিলিটিটা কম থাকে। অ্যানালগ মিটারের খরচ কম এবং মেরামত তুলনামূলক সহজে মেরামত করা যায়। ডিজিটাল মিটারের খরচ বা দাম একটু বেশি এবং মেরামত একটু জটিল। দেখো এখন আমরা পড়বো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পড়বো আমরা। তো পরিবাহী জানোই যে পদার্থের আসলে মানে মোটামুটি আমরা কারেন্ট কন্ডাক্টরের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করি: পরিবাহী বা কন্ডাক্টর, অপরিবাহী ইনসুলেটর, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো পরিবাহী পদার্থ আমরা সেই সকল পদার্থকে বলবো যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট সহজে প্রবাহিত হতে পারে এবং এদের ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায় যে এদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেসিক্যালি 4টার থেকে কম থাকে। তাহলে আমরা বলতে পারি যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে এবং যাদের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4টির কম, তাদেরকে আমরা পরিবাহী বা কন্ডাক্টর বলতে পারি। পরিবাহী বা আমরা কন্ডাক্টর বলবো। অপরিবাহী মানে এদের মধ্যে অপরিবাহী বা ইনসুলেটর, এদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না এবং এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা অ্যানালাইসিস করি দেখা যায় এদের ইলেকট্রন সংখ্যা 4টির বেশি থাকে। তাহলে আমরা বলতে পারি যে সকল পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না এবং এদের যাদের ইলেকট্রন বিন্যাস অ্যানালাইসিস করলে দেখা যায় যে শেষ কক্ষপথে 4টির বেশি ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা অপরিবাহী বা ইনসুলেটর বলবো। এবার দেখো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর এটা আসলে পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। এটার মধ্যে দিয়ে খুবই সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। যদি আমরা মানে এটাকে আমরা প্রক্রিয়াজাত করি বা কিছু প্রসেস মেনটেন করি, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাক্টিভিটি বা কম বেশি করানো যাবে। এবং এই সেমিকন্ডাক্টরে যদি আমরা ইলেকট্রন বিন্যাস অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে এদের শেষ কক্ষপথে 4টা মাত্র ইলেকট্রন থাকে। তাহলে আমরা বলতে পারি যে সকল পদার্থের কারেন্ট কন্ডাক্টিভিটি ইনসুলেটর এবং ইনসুলেটর এবং কন্ডাক্টরের মাঝামাঝি এবং যাদের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলবো। আমরা ইলেকট্রনিক্স আমরা যে সাবজেক্ট করতেছি বা ইলেকট্রনিক্সে আমরা মেইনলি আমরা সেমিকন্ডাক্টর নিয়ে ডিল করব। আমরা সেমিকন্ডাক্টর নিয়ে মেইনলি হচ্ছে ইলেকট্রনিক্সে ডিল করব, কারণ আমরা জানি যে ইলেকট্রনিক্সে ইলেকট্রিক্যাল আমরা হিউজ স্কেলের কারেন্ট নিয়ে আমরা আলোচনা করি বা ওইখানে করে, কিন্তু ইলেকট্রনিক্সে আমাদের ডিভাইস বা সার্কিটগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখি হচ্ছে খুব অল্প পরিমাণে কারেন্ট নিয়ে আমরা ডিল করি, বা ইলেকট্রনিক্স ডিভাইস বা কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো খুব অল্প পরিমাণে কারেন্ট প্রবাহ নিয়ে আমরা আলোচনা করি। এখন দেখো তোমরা জানো, তোমরা পড়ছো এর আগে পড়ছো 19 পড়ছো তোমরা, যে আমরা জানি যে ইলেকট্রন সমূহ কি করে, আমরা জানি যে ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। তো এটাকে সৌরজগতের সাথে অনেক সময় তুলনা করা হয়। আমরা জানি যে এর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। হ্যাঁ, আর এর বাইরে বিভিন্ন কক্ষপথগুলো থাকে, যেমন সূর্যের চারদিকে যেমন হচ্ছে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো মুভ করে ঘোরে, ঠিক একইভাবে নিউক্লিয়াসের বাইরেও দেখা যায় যে বিভিন্ন কক্ষপথ থাকে এবং এই কক্ষপথগুলো ইলেকট্রন সমূহ অনবরত ঘুরতে থাকে। তাহলে বলছে যে আমরা বলবো এখানে কোনো পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে সেই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলবো আমরা। আমরা শক্তি স্তর বলবো। এখন এই শক্তি স্তরগুলো দেখা যাবে যে এগুলো শক্তি স্তর বলবো আমরা। এখন দেখো এখানে বিভিন্ন ব্যান্ডের দেওয়া আছে আর কি, কন্ডাকশন ব্যান্ড। এবং এই ব্যান্ড যেটা করবে পরমাণু কন্ডাকশন ইলেকট্রন সমূহ ধারণ করবে, অর্থাৎ কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের জন্য যে ইলেকট্রন সমূহ দায়ী সেই ইলেকট্রনগুলোকে এই কন্ডাকশন ব্যান্ড ধারণ করবে। ভ্যালেন্স ব্যান্ড পরমাণুর শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলোকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলবো। মানে আমরা জানি বিভিন্ন কক্ষপথে একদম শেষ কক্ষপথ যেটা, সেই সব কক্ষপথে ইলেকট্রন যেগুলো থাকবে সেগুলোকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলবো। আর এই ইলেকট্রনকে যে ব্যান্ড ধারণ করবে তাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলবো। আর দেখো এখানে ফরবিডেন এনার্জি গ্যাপ। এখন আমরা দেখলাম যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এই দুটো ব্যান্ডের মাঝামাঝি যে একটা ফাঁকা জায়গা থাকবে
ফাঁকা জায়গাটাকে বলবো আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ। দেখো এখানে এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখানো হয়েছে, এনার্জি লেভেলের ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে দেখো এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর এই দেখো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা এটাকে বলি হচ্ছে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ, এটাকে বলবো আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ। দেখো এখানে কন্ডাকশন ব্যান্ডটা ইনফিনিটি বা পার্টলি ফিট থাকবে, মানে এটা খালিও থাকতে পারে আবার হালকা পরিমাণের ফিল আপ থাকতে পারে, অল্প পরিমাণে ইলেকট্রন থাকতে পারে। আর ভ্যালেন্স ব্যান্ড টোটাল ফুল ফিল থাকতে পারে, মানে সব এই কক্ষপথে যে ধরনের ইলেকট্রন যতগুলো ইলেকট্রন থাকার কথা সবগুলোই থাকতে পারে, আবার কিছু ইলেকট্রন থাকতে পারে। আর এই দুটোর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা এটাকে বলবো হচ্ছে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ। এখন দেখো এটা কন্ডাকশন বা পরিবাহী পদার্থের যে ব্যান্ড ডায়াগ্রাম এটা আমরা এখানে দিচ্ছি, কন্ডাকশন বা পরিবাহী পদার্থের ব্যান্ড ডায়াগ্রামটা এখানে দিচ্ছি। দেখো মানে আমরা বলছি কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যার মধ্যে দিয়ে খুব সহজে ইলেকট্রন চলাচল করতে পারে। আর ইলেকট্রনের চলাচল মানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হতে পারে। দেখো তোমরা এখানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এই দুটো ওভারল্যাপ আছে, পরস্পরের উপর ওভারল্যাপ করা আছে, অর্থাৎ একটা একটার উপর আছে, মানে একটা একটার উপর আছে। অর্থাৎ মানে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যখন মুভ করবে বা চলবে তখন ইলেকট্রনের বাড়তি কোনো শক্তির প্রয়োজন হয় না, খুব সহজে, যেহেতু ফাঁকা জায়গা নাই, মানে দুটোর মধ্যে যেহেতু কোনো ফাঁকা জায়গা নাই, খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যাতায়াত করতে পারে। এই জন্য পরিবাহী পদার্থের মধ্যে খুব সহজে কারেন্ট প্রবাহিত হয়। তারপর দেখো অপরিবাহী ইনসুলেটর পদার্থ, দেখো এটা কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। দেখো এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ফাঁকা জায়গা, যেটা ফরবিডেন এনার্জি গ্যাপ যেটাকে বলি আমরা, এটা বড় ধরনের একটা ফাঁকা জায়গা আছে, বড় ধরনের ফাঁকা জায়গা আছে। এটা বেসিক্যালি 15 ইলেকট্রন ভোল্ট বা তারও বেশি হয়ে থাকে। যেহেতু ফাঁকা জায়গাটা অনেক বেশি, সেহেতু মানে কোনোভাবেই ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে শক্তি বা এনার্জি গেইন করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। যেহেতু যেতে পারে না, সেহেতু অপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। এবার দেখো সেমিকন্ডাক্টরের ব্যান্ড ডায়াগ্রাম, এখানে কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড। দেখো আমাদের মধ্যবর্তী যে ফরবিডেন এনার্জি গ্যাপটা এটা কিন্তু কম্পারেটিভলি কম আছে, অল্প, দেখা যায় এটা 2 ইলেকট্রন ভোল্টের কম। যেহেতু এটা এনার্জি ফরবিডেন এনার্জি গ্যাপটা অল্প, দেখা যায় যে সামান্য পরিমাণ যদি আমরা ইলেকট্রনকে এক্সাইটেড করতে পারি বা সামহাউ এনার্জি গেইন করতে পারি, ইলেকট্রনগুলো ইজিলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে এবং কারেন্ট প্রবাহিত হয়। তো আজকে আমরা এই পর্যন্তই, তোমরা এগুলো দেখো, আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা আলোচনা করব। আজকে আমরা পড়লাম প্রথমে হচ্ছে আমরা কারেন্ট ভোল্টেজ এগুলো দেখলাম হচ্ছে ভোল্টমিটার অ্যামিটার কিভাবে সংযোগ করা হয় এগুলো দেখলাম আমরা, কন্ডাক্টর ইনসুলেটর সেমিকন্ডাক্টর কাকে বলে এগুলো আমরা দেখলাম, তারপর এগুলো ব্যান্ড ডায়াগ্রাম দেখলাম। তোমরা এগুলো বাসায় স্টাডি করো, আমরা পরের ক্লাসে এরপরের থেকে আবার নতুন চেষ্টা করব। থ্যাংক ইউ।